সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন পলিটিক্স প্লাসে। আপনারা জানেন যে রাজনীতির চলমান ঘটনাবলী এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ের বিশ্লেষণ এবং আলোচনা নিয়েই আমাদের এই আয়োজন। আজকে আমাদের বিষয় হচ্ছে রাজনীতি, গণতন্ত্র ও নির্বাচন। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন প্রথমে আমার হাতের বাম দিক থেকে বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এবং আছেন আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। আমি প্রথমে একটু ব্যারিস্টার রুমিন ফারহানা আপনাকে দিয়ে আসলে শুরু করি। এই যে ঢাকা যেহেতু নির্বাচন বলা হচ্ছে যে এই 2018 সাল হচ্ছে নির্বাচনের বছর এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে গতকাল। আপনি জানেন যে 26শে ফেব্রুয়ারি এই উপনির্বাচন হবে। বিএনপি এটাকে কিভাবে দেখছে? ইতিমধ্যে আমরা দেখেছি পত্রপত্রিকা গণমাধ্যমে যে বিএনপির পক্ষ থেকে এর আগের মেয়র নির্বাচনে যিনি ছিলেন যে তাবিত আওয়াল, তাকেই হয়তো মনোনয়ন দেওয়ার একটি প্রক্রিয়া চলছে। কিন্তু আমরা দেখা যাচ্ছে যে বিএনপির পক্ষ থেকেও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন যে এই নির্বাচন হবে কিনা তিনিও একটু আশঙ্কাগ্রস্ত বা শঙ্কাগ্রস্ত। কেন আপনারা আসলে এই বিষয়টি মনে করছেন? কারণ তফসিল ইতিমধ্যে ঘোষণা করা হয়ে গেছে। জি, সামনে নির্বাচন, আমাদের স্থানীয় সরকার বেশ কয়েকটি নির্বাচন আছে, প্লাস জাতীয় নির্বাচন আছে, এবং প্রথম নির্বাচনটি হচ্ছে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন। এবং ঢাকা যেহেতু রাজধানী, সুতরাং ঢাকার নির্বাচনটি সবসময় কিন্তু অনেক বেশি উত্তেজনাপূর্ণ এবং দুই দলের জন্যই অনেক বেশি চ্যালেঞ্জিং। এবং গত সিটি কর্পোরেশন নির্বাচন, ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন আমরা যেটা দেখেছি 2015-তে, সেটার অভিজ্ঞতা খুব সুখকর ছিল না। আপনারা জানেন যে 2012-তেই কিন্তু সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হয়ে যায়, ঢাকা সিটি কর্পোরেশনের মেয়াদ। তারপরে যখন সরকার বুঝতে পারে যে মাঠে তাদের অবস্থা খুব একটা ভালো নয় বা আওয়ামী লীগ খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই, তখন কিন্তু দীর্ঘ সময় প্রশাসক দিয়ে ঢাকা সিটি কর্পোরেশন চালানো হয় এবং একটি মেয়াদ উত্তীর্ণ নির্বাচন দেওয়া হয় 2015 সালে। কিন্তু সেখানে তো বিএনপি অংশগ্রহণ করেছিল। বিএনপি অংশগ্রহণ করেছে। বিএনপি, আপনাদের বুঝতে হবে, একটি গণতান্ত্রিক দল, একটি নির্বাচনমুখী দল, এবং বিএনপির হাত দিয়ে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র এসছে এবং বাংলাদেশের প্রতিটি নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছে। যদি মোটামুটি সুষ্ঠু নির্বাচন হয় সেখানে বিএনপি আছে, সবসময় আছে, সেটা জাতীয় হোক কিংবা স্থানীয় নির্বাচন। তো সুতরাং ঢাকা সিটি কর্পোরেশনও তার ব্যতিক্রম ছিল না। যদিও এটা মেয়াদ উত্তীর্ণ ছিল, সরকার তার সুবিধাজনক সময় মতো নির্বাচন দিয়েছে এবং এমন একটা সময়ে গতবার নির্বাচন হয়েছে যখন সরকার দেখেছে যে বিএনপি সামহাও একটু মাঠে বেকায়দায় অবস্থায় আছে। দীর্ঘ 3 মাসের আন্দোলন ছিল বিএনপি তার আগে, তার পরপরই কিন্তু আমরা দেখেছি সিটি কর্পোরেশন নির্বাচনটি দিতে। সুতরাং আওয়ামী লীগ তার সুবিধাজনক অবস্থায় নির্বাচন দিয়েছে। দেওয়ার পরেও যখন দেখা গেছে যে আওয়ামী লীগের প্রার্থীর জিতবার সম্ভাবনা নেই, তখন কিন্তু ব্যাপকভাবে তারা ভোট কারচুপির মাধ্যমে নির্বাচনে জয়লাভের একটি চেষ্টা করেছে, যে কারণে বিএনপি একটা পর্যায়ে বাধ্য হয়েছে নির্বাচন থেকে সরে দাঁড়াতে। গত নির্বাচনেও তো তাবিত আওয়াল যথেষ্ট পরিমাণে প্রায় 3,25,000 ভোট পেয়েছিল। কিন্তু আপনি যদি তার পরের দিনের পত্রিকাগুলো দেখেন এবং সেই দিন ভোটের দিনের ইলেকট্রনিক মিডিয়ার সংবাদপত্রগুলো দেখেন, আপনি যদি আপনার নিজের চ্যানেলের সংবাদে ওই দিন দেখেন, তাহলে আপনি দেখবেন কি ভীষণভাবে ভোট লুটের একটা ঘটনা ঘটেছে। এবং পরের দিন একেবারে প্রত্যেকটি জাতীয় দৈনিকের হেডলাইন হয়েছে যে কিভাবে ভোট চুরি করা হয়েছে। তো এরকম একটি অবস্থায় যখন বিএনপি বুঝেছে যে কোনোভাবেই আসলে নির্বাচনে তাদের পক্ষে একটি কি বলবো, সুষ্ঠু নির্বাচন বা একটি গ্রহণযোগ্য নির্বাচন পাওয়া সম্ভব নয়, সেই অবস্থাতে একটা পর্যায়ে বিএনপি বাধ্য হয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। আবারও একটি আনফরচুনেট ঘটনার মধ্যে দিয়ে আমাদের আসলে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনটি হতে যাচ্ছে, মেয়র আনিসুল হকের অকাল প্রয়াণে আমাদের এই নির্বাচন। কিন্তু এখানেও দেখেন বেশ কয়েকটি ওয়ার্ড কিন্তু আবার যুক্ত হয়েছে। এখন এই যুক্ত ওয়ার্ডগুলো 30টির উপরে বোধহয়, আমি যদি ভুল না করে থাকি, উত্তর এবং দক্ষিণ মিলিয়ে উত্তরে 12টি ওয়ার্ড এবং 6টি করে 12টি সংরক্ষিত ওয়ার্ড হবে। তো সুতরাং এই ওয়ার্ডগুলোর মেয়াদ আসলে কতদিন হবে? এটা কি 5 বছর হবে নাকি এটা 2 বছর বা 2.5 বছর, যেটা এই মেয়রের মেয়াদ যে কয়দিন সেরকম হবে? এটা নিয়ে একটা ধোঁয়াশা আইনে আছে এবং এটার সুবিধা যে সরকার নেবে না এটা খুব নিশ্চিতভাবে বলা যায় না। কারণ দেখুন, এই নির্বাচনটি যদি সুষ্ঠু হয়, ইট ইজ হাইলি লাইকলি যে সরকারের জিতবার সম্ভাবনা কম। কেন আমি বলছি? কয়েকটা কারণে কম। প্রথমত, যেই সরকার ক্ষমতায় থাকে সেই সরকারের জনপ্রিয়তা, এটা আমি যে কোনো দলেরই বলবো, জনপ্রিয়তা কমতে থাকে। আওয়ামী লীগ টানা 9 বছর, প্রায় 10 বছরের কাছাকাছি এখন ক্ষমতায় আছে, যে কোনোভাবেই হোক, জোর করে হোক, নির্বাচন ছাড়া হোক, ম্যান্ডেট ছাড়া হোক, তারা ক্ষমতায় আছে। তো এরকম একটি অবস্থা, এটা স্বাভাবিক যে তাদের জনপ্রিয়তা কমতে থাকে। 2012 সালে যে দলটি জনপ্রিয়তা কমার আশঙ্কায় 2015 সালে নির্বাচন দিয়েছিল, সেখানে এই দলটির নির্বাচন এই 4 বছরে তো বহু ইস্যু এসছে এবং নির্বাচনে তাদের জনপ্রিয়তা অনেকটা অনেক কমে গেছে এবং জিতবার সম্ভাবনা অনেকখানি
কম। তো আবারও সেই আসবো কারণে আপনার কাছে, জি। আওয়ামী লীগের জন্য এটা একটা বিরাট রিস্ক, এক। আর দুই হচ্ছে, আওয়ামী লীগ যদি এখানে আবারও কারচুপি করে তাহলে জাতীয় নির্বাচনে তার একটা প্রভাব থাকবে, কারণ আওয়ামী লীগ চাচ্ছে দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন করতে। এটা যদি করতে চায় তাহলে আওয়ামী লীগকে দেখাতে হবে অন্তত স্থানীয় সরকার নির্বাচনগুলো দলীয় সরকারের অধীনে সুষ্ঠু হতে পারে। এটা যদি দেখাতে যায় তাহলে আবার ঢাকা তাদের হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। ঢাকা যদি হাতছাড়া হয়ে যায় তাহলে জাতীয় নির্বাচনে তাদের অবস্থান অনেকখানি দুর্বল হয়ে যাবে, কারণ আমরা দেখেছি রংপুরে তাদের ভোট কিভাবে কমে গেছে, কুমিল্লায় তারা হেরে গেছে, রংপুরে যে তাদের ভীষণ রকম, আমার বোধহয় 45% ভোট তাদের কমে গেছে রংপুরে। এই যে কমে যাওয়াটা, এটা কিন্তু তৃণমূলের নেতাকর্মীদের উপরে, মিড লেভেলের নেতাকর্মীদের উপরে এক ধরনের এফেক্ট ফেলে, যে তাহলে কি আমাদের সামনে যে নির্বাচন আসছে সেখানে আমাদের জিতবার সম্ভাবনা মানে এটা একটা কম impact কিনা, পড়তে এটা পারে। ইম্প্যাক্ট পড়ে। এবং যেহেতু এখন আমাদের ক্ষমতায় থাকাটা হয়ে গেছে অস্তিত্বের লড়াইয়ের প্রশ্ন, যে আমাকে টিকতে হলে দলে কি ক্ষমতায় থাকতে হবে, এই অবস্থায় আওয়ামী লীগ নিয়ে গেছে গত 10 বছরে। এরকম একটা অবস্থায় ঢাকা সিটি কর্পোরেশনের মতন একটা নির্বাচন হেরে যাওয়া আওয়ামী লীগ এফোর্ড করতে পারবে কিনা, দ্যাটস $1 মিলিয়ন কোয়েশ্চেন। সেই কারণে রুহুল কবির রিজভী সাহেব বলেছেন যে মামলা, মানে আপনার নতুন একটা মামলা ফাইল করে হোক বা যেভাবে হোক নির্বাচনে আটকে দেবার একটা প্রচেষ্টা হতে পারে। আবারও আসবো আপনার কাছে, আমিনুল ইসলাম। ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন সুষ্ঠু নির্বাচন হলে সরকারের জেতার সম্ভাবনা কম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আমার বক্তব্য শুরু করার আগে, আজকে 10 জানুয়ারি 1972 সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন স্বদেশ ভূমে ফিরে এসে মূলত সেদিনের আমাদের স্বাধীনতার প্রাপ্তিকে পরিপূর্ণতা দিয়েছিল। আমি আজকে তাকে এবং তার পরিবারকে, যারা 75-এর 15 আগস্ট ঘাতকদের হারে নির্মমভাবে নিহত হয়েছেন, অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আসলে ব্যারিস্টার রুমিন ফারহানা তো সব কথা বলেই ফেলেছেন, আর তো কিছু বলার নেই। উনি অসাধারণভাবে উপস্থাপন করেছেন যে আওয়ামী লীগ, আমি শুধু একটা, উনি রংপুর দিয়ে শুরু করি, শেষ যেটা করেছেন যে রংপুরে 45% আওয়ামী লীগের ভোট কমেছে। তাহলে আওয়ামী লীগ ভোট পেয়েছিল কয় পার্সেন্ট? তাহলে কি আওয়ামী লীগ কোনো পার্সেন্ট ভোটই পায়নি? সেটাই বলছে, আগের বারের তুলনায় 45%। দেখা গিয়েছে 2008 সালে যে নির্বাচনে মহাজোট আউট অফ 300 আসনের মধ্যে 262 আসনে জয়লাভ করেছিল, সেখানেও আওয়ামী লীগের প্রাপ্ত ভোট সংখ্যা ছিল 54%। আর রুমিন ফারহানা বলছেন যে রংপুরে একাই 45% কমে গেছে, তার মানে উনি বোধহয় আওয়ামী লীগ অতিথি ভোট পাই নাই, অথবা এইবার কোনো ভোটই পায় নাই। কিন্তু বেসিক্যালি হচ্ছে, বাস্তবতা হচ্ছে কি, রংপুরে শরফুদ্দিন হেরে গিয়েছে, কিন্তু ভোট গতবারের চেয়ে বেশি হয়েছে, তবে পার্সেন্টেজ একটু কম। এখন কথা হচ্ছে কি, রংপুরে যদি আওয়ামী লীগ হেরে যায়, কুমিল্লায় যদি আওয়ামী লীগ হেরে যায়, তাহলে নির্বাচন সুষ্ঠু হয়। আবার একটা অসাধারণ কথা তারা বলেন, সেটা হচ্ছে কি, আওয়ামী লীগ কারচুপি না করলে আমরা আরও বেশি উঠে যেতাম। আমি জানি না পৃথিবীতে এমন কোনো কারচুপি কেউ করে কিনা যেখানে কম ব্যবধানে হারতে হয়। সবাই তো চুরি করে জেতার জন্য, কম ব্যবধানে জেতার জন্য বা হারার জন্য কেউ চুরি করে, এই ধরনের কোনো ধারণা আমার নেই। তবে হ্যাঁ, এটা তাদের নেতা করলেও করতে পারে, কারণ আমরা দেখেছি উনি যেটা বলেছেন যে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমান, উনি কিন্তু আসলে বহুদলের নামে, আজকে মাননীয় প্রধানমন্ত্রী একটি চমৎকার কথা বলেছেন যে উনি বাংলাদেশে জামাত শিবিরকে পুনর্বাসন করে তাদেরকে রাজনীতি করার, এবং তার উত্তরাধিকার বেগম জিয়া তাদের গাড়িতে পতাকা দিয়ে মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করেছিল। তাদের পক্ষে কিন্তু সেটা সম্ভব, মাইট বি, বাট আওয়ামী লীগ কখনো সেই চিন্তাটা করে না। কেন করে না? আওয়ামী লীগের জন্ম যদি ক্যান্টনমেন্টে হতো তাহলে হয়তো বা তারা সেটা ভাবতো। আওয়ামী লীগ রাস্তায় জন্মগ্রহণ করেছে, রাস্তার মানুষকে নিয়ে থেকেছে, এবং আজকে এই জায়গায় এসেছে। তারপর উনি যে একটি মানে অভিযোগ করেছেন যে আসলে এগুলো শুনতে 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 একেবারে শেখানো বুলির মতো একটু কেমন জানি লাগে, যে 2015 সালে যখন দেখলো আওয়ামী লীগের পরাজয় নিশ্চিত, তখন কিন্তু বিএনপি আমাদেরকে হেল্প করলো, আমাদের জেতানোর জন্য তারা নির্বাচন থেকে প্রত্যাহার করে চলে গেল। বিষয়টা তো সেরকমই। যদি আমরা এত বেশি কারচুপি তখন করে থাকি, তাহলে 8টা থেকে 11টা 3 ঘন্টার মধ্যে বিএনপি এত ভোট পেল কী করে? 3,25,000। তার মানে বোঝাই যাচ্ছে যে এদের এই অভিযোগটা সর্বৈব মিথ্যা। এটা শুধুমাত্র যে শেখানো কপচানো বলি, এর বাইরে আর কিছু না। কারণ খুব স্বাভাবিকভাবে আমি ধরে নিতে পারি, যখন আমি ভোটে দাঁড়িয়েছি, আমার সমর্থকরা যখন জানবে আমি ভোটে নেই, ওরা আমাকে ভোট দিতে যাওয়ার কথা না। স্বাভাবিক হিসাব তো সেটাই বলে। তাহলে 11টার মধ্যে বা 11টার দিকে তারা প্রত্যাহার করেছে, এর মধ্যে 3 লক্ষাধিক বেশি ভোট তারা পেয়েছে, 3 লক্ষের বেশি ভোট। তাহলে আমরা যদি কারচুপি করি, প্রতিটি কেন্দ্রে যদি আমরা সিল মারি, এই ভোটগুলো তাদের কে দিল? জি, ওই যে একদিন একসময় আমরা এইবারের উপনির্বাচনের প্রসঙ্গে এখন আসি। এই কথাগুলো আসলে বলতে বলতে আমার মনে হয়, এবং তারা যেটা প্রতিদিনই শেখানো যে বুলিটা বলেন যে
আমরা জোর করে ক্ষমতা আছি, ভোট ছাড়া ক্ষমতা আছি, তাহলে 2014 সালে তিনি বলেছেন আওয়ামী লীগের জনপ্রিয়তাও এখন কমে গেছে। আমি সেটা বলছি, যদি জনপ্রিয়তাই কমে তাহলে তারা, এখানে মতি আপাকে আমি একটু উদ্ধৃতি করি, উনি একটি চমৎকার কথা বলেছেন কয়দিন আগে। বিএনপি মাছ খায় না, মাছের ঝোল খায়। জাতীয় নির্বাচনে যায় না, স্থানীয় সরকার নির্বাচনে যায়, গিয়ে আবার বলে আওয়ামী লীগ যদি ওরা যদি জিতে কয় চুরি না করলে আরও বেশি ভোটে জিততাম, আর হেরে গেলে কয় আমরা চুরি করেছি। নারায়ণগঞ্জে চুরি হয়েছে, বাংলাদেশের একটি মানুষই কি বলেছে? এটা কি আওয়ামী লীগের জনপ্রিয়তা কমার লক্ষণ? এই যে গত কিছুদিন আগেও, আমি তখন আমেরিকায় ছিলাম, বাংলাদেশে 100 কতটি ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়েছে, পৌরসভা সহ। সেখানে রেজাল্ট কি? ওই নির্বাচন নিয়ে বাংলাদেশের কোনো পত্রিকা, কোনো মিডিয়া, কোনো প্রিন্ট অর ইলেকট্রনিক্স মিডিয়া ওখানে গিয়ে ভোট জালিয়াতি, ভোট ডাকাতি, সন্ত্রাসী কোনো অভিযোগ এসেছে? আসেনি। তাহলে ওখানে বিএনপির অবস্থান হবে, ওখানে তো বিএনপি পার্টিসিপেট করেছে। ওদের জনপ্রিয়তা যদি এত বেশি থাকে, আমার একটি ক্লিয়ার বক্তব্য, এত যদি জনপ্রিয় হয় তাহলে তারা নির্বাচন ফেস করতে ভয় পাচ্ছেন না কেন? এবং যেখানে মাননীয় প্রধানমন্ত্রী বারবার করে বলছেন যে নির্বাচন অবশ্যই সুষ্ঠু এবং অবাধ হবে, মানুষ যাকে ভোট দিবে সে ক্ষমতায় আসবে। আমাকে যদি মানুষ ভোট না দেয়, আমার কোনো ভয়ের কারণ নেই। আমার বিজনেস ক্লাসে চড়ার যেমন অভিজ্ঞতা আছে, আমার ইকোনমিক ক্লাসে চড়ার অভিজ্ঞতা আছে, আমি আবার চলে যাব রাস্তায়, কোনো সমস্যা নেই। গতকাল একই কথা আবারও পুনরাবৃত্তি করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি জনাব ওবায়দুল কাদের এমপি। তাহলে তাদের এই ভয়টা কিসের? আসলে বাস্তবতা হচ্ছে ক্ষমতার গহ্বর থেকে তার জন্ম, নানা সুবিধাবাদী মানুষের সংমিশ্রণে তারা যখন দীর্ঘদিন ক্ষমতার ধারে কাছে নাই, তাদের মধ্যে একটা অস্থিরতা, অতৃপ্তি কাজ করছে। না হয় একজন সুস্থ মানুষ কি বলতে পারে সাবমেরিন ডুবে গেছে? আরে সাবমেরিন কি ভেসে থাকে নাকি? কেউ কি বলতে পারে যে জোড়াতার দিয়ে পদ্মা সেতু হচ্ছে, ওখানে কেউ উঠবেন না? একটা মানুষের অস্থিরতা, অপ্রকৃতিস্থতা কোন পর্যায়ে গেলে কথা বলতে পারে? এখন সেই দলের নেতা নেত্রীরা যে অভিযোগগুলো করবে, আমি জানি না বাংলার মানুষ সেই অভিযোগগুলোকে কতটুকু ধর্তব্যের মধ্যে। আরেকটা বিষয় একটু জানতে চাই যে গতকাল তফসিল ঘোষণার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আমরা অবশ্যই চাইবো এখানে যেন সেনাবাহিনী নিয়োগ দেওয়া হয়, নির্বাচনের 7 দিন আগে থেকে আমরা সেনাবাহিনী মোতায়েন চাই। বিএনপি সেনাবাহিনীর মোতায়েনের দাবি জানিয়েছে। এটা তো নির্বাচন কমিশনের এখতিয়ার। নির্বাচন কমিশন যদি মনে করে, যেমন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের সময় একই কথা উঠেছিল, তখন আমাদের বক্তব্য ছিল স্পষ্ট। নির্বাচন কমিশন যদি মনে করে নির্বাচনকে আরও বেশি গ্রহণযোগ্য, সুষ্ঠু, অবাধ করার জন্য সেনাবাহিনীর সহায়তা চাওয়া প্রয়োজন, তাহলে চাইবে, না চাইলে তো হবে না। এটা তো কোনো ব্যক্তির ইচ্ছা বা কোনো দলের ইচ্ছার বিষয় না, এটা সামগ্রিকভাবে অনুধাবন করতে হবে যে এখানে সেই পরিস্থিতি বিরাজমান কিনা। ব্যারিস্টার রুমিন ফারহানা বলছিলেন যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল অনেকটাই আওয়ামী লীগের ইমেজ বা জাতীয় নির্বাচনের ইমেজের উপর অনেকটা নির্ভর করবে, অথবা এটা দেখেই বোঝা যাবে যে কি আসলে স্থানীয় সরকার নির্বাচনগুলো যদিও বা গত কিছুদিন যাবৎ দলীয় মানে প্রতীকের উপর হচ্ছে সরাসরি, কিন্তু আমরা দেখেছি অতীতে স্থানীয় সরকার নির্বাচনের সাথে জাতীয় নির্বাচনের একেবারে হুবহু মানে ইম্প্যাক্টটা আসে না। কিছু তো অবশ্যই আসবে, একটা ফ্লো তৈরি হয়, এটাও ঠিক। কিন্তু আমার কথা হচ্ছে কি, আমি যেটা খুব স্পষ্টভাবে বলতে চাই যে রুমিন ফারহানা যে কথাটি বলছেন যে সরকারের জনপ্রিয়তা নেই, তো সরকারের জনপ্রিয়তা না থাকলে ওদের নির্বাচনকে মোকাবেলা করতে তো ভয় কেন? জি, এই বিষয়ে জানবো আমরা একটা ছোট্ট বিরতির পর। প্রিয় দর্শক, আমরা আছি পলিটিক্স প্লাসে, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আজকের পলিটিক্স প্লাসে। আজকে আমাদের বিষয় হচ্ছে রাজনীতি, গণতন্ত্র ও নির্বাচন। ব্যারিস্টার রুমিন ফারহানার কাছে একটু আবারও আসতে চাই। গতকালকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন যে সহায়ক সরকারের নামে এক অস্বাভাবিক সরকারের দাবি তুলে বিএনপি নেত্রী খালেদা জিয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছেন। বিএনপি একটি বিস্ফোরা, বিএনপি থাকলেই রাজাকার থাকবে, জঙ্গির পুনরুত্থান থাকবে। ওনাকে এই ধরনের কথা বলতে হয়, ওনার জন্য আমার কষ্ট লাগে, ওনার নিজের অস্তিত্ব টিকিয়ে রাখবার জন্য।
ওনার মুখে তো আমরা এটাও শুনেছি, আমরা না থাকলে আওয়ামী লীগ হাজার বছর রাস্তায় ফ্যাফ্যা করে ঘুরে বেড়াবে, ক্ষমতায় আসতে পারবে না। এই যে বেফাস কথা বলার এটা এটা ওনার অভ্যাস, ব্যক্তিগত অভ্যাসের পরিণত হয়েছে। ওটা নিয়ে খুব বেশি মন্তব্য আমি করতে চাই না। আমরা নির্বাচন নিয়ে আলাপ করছিলাম, আমরা সেখানে ফিরে আসি। ভাই, একটা বিষয় বোধহয় আমি বোঝাতে অক্ষম হয়েছি। গতবারের চেয়ে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে এইবার 1 লক্ষ ভোট কম পেয়েছে, 98,000 সামথিং, উইচ ইজ ভেরি ক্লোজ টু 1 লক্ষ। সেটা যদি আপনি পার্সেন্টেজে হিসাব করে তাহলে গতবারের তুলনায় এবার ভোট কমেছে 45 ভাগ। আওয়ামী লীগ নিজেরই, বিএনপির প্রার্থীও কি খুব বেশি না, ভোট পেয়েছে? বিএনপি থার্ড হয়েছে, বিএনপির থার্ড হয়েছে, আমি অস্বীকার করছি না, জায়গাটা বিএনপির না, কিন্তু ভোট বেড়েছে 65%। আগের বার পেয়েছিল 27,000, এবার সেটা বেড়ে 41,000, মানে ভোটের পার্সেন্টেজটা বেড়ে গেছে অনেকখানি। আর আওয়ামী লীগের ভোটের পার্সেন্টেজ কমেছে, আমি সেটা বলছি না। ভোটার তো বেড়েছে। হ্যাঁ, কিন্তু ভোট আপনি যদি জাতীয় দৈনিকগুলো পরের দিন দেখেন, পর্যবেক্ষকদের যারা হিসেব করেছে তাদের হিসাবের কথা আমি বলছি। পরের দিন আপনি প্রথম আলো দেখবেন, সেখানে হিসাবটা খুব স্পষ্টভাবে দেওয়া আছে, কার ভোট, কোন দলের ভোট কমেছে, কোন দলের ভোট বেড়েছে এবং কত শতাংশ বেড়েছে। জামাতের প্রসঙ্গে আসি। জামাতকে রাজনীতিতে স্ট্যাবলিশ করে দিয়ে গেছে আওয়ামী লীগ। 88-তে এরশাদের অধীনে জামাতের সঙ্গে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিয়েছিল। পরবর্তীতে জামাতের সঙ্গে আবার যুগপৎ আন্দোলন করতে আমরা দেখেছি আওয়ামী লীগকে। আবার এই জামাতের মৌলানা নুরুল ইসলাম যিনি স্বঘোষিত যুদ্ধাপরাধী, তার গাড়িতে আওয়ামী লীগ পতাকা তুলে দিয়েছে। সুতরাং জামাতের সঙ্গে, জামাতের শীর্ষ নেতাদের সঙ্গে, মতিউর রহমান নিজামী থেকে শুরু করে, গোলাম আজম থেকে শুরু করে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের হাসি মুখের ছবি ফেসবুকের কল্যাণে, গণমাধ্যমের কল্যাণে সব জায়গায় আছে। তখন কি জামায়াতের পক্ষ থেকে কেউ মন্ত্রী ছিলেন না? আমরা তো সেটা অস্বীকার করছি না, অস্বীকার তো আমরা করছি না, কিন্তু কথাটা হচ্ছে যার যার অবস্থান পরিষ্কার করতে হবে। তাদের অবস্থান আমাদের থেকে কোনো অংশেই কম নয়, থাকলে সঙ্গী গেলে জঙ্গি। তো জামাত যখন তাদের সঙ্গে ছিল তখন জামাত কিন্তু কোনো যুদ্ধাপরাধ করে নাই, তখন জামাতের কোনো অপরাধ ছিল না। যেই মুহূর্তে জামাত বেচারা গিয়ে জোট বাঁধলো বিএনপির সঙ্গে, সেই মুহূর্তে জামাতের অনেকগুলো অপরাধ ধরা পড়লো। কিন্তু যুদ্ধাপরাধের সংশ্লিষ্টতা পাওয়াও তো গেছে, এবং এটা তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার। আমি সেটা আমার আলোচ্য বিষয় না, আমি ট্রাইব্যুনাল নিয়ে আরো দীর্ঘ টকশো চলতে পারে কয়েকদিন, সেটা আমার আলোচনার বিষয় না। আমার কথা হচ্ছে জামাত আওয়ামী লীগের সঙ্গে ছিল, যুগপৎ আন্দোলনে ছিল, তাদের হাস্যমুখ ছবি ছিল, মৌলানা নুরুল ইসলামের গাড়িতে পতাকাও তুলে দেওয়া হয়েছে, জামাতের সঙ্গে নির্বাচনেও গেছে। কিন্তু কেউ আবার প্রশ্ন করেন বিএনপিকে যে যখন দেখা যায় যে জামায়াত ইসলামী যুদ্ধাপরাধের সঙ্গে সংশ্লিষ্ট, তখনও কেন বিএনপি জামায়াতকে জোটবদ্ধ হিসেবে রেখেছে? দেখুন, এটা তো আদর্শিক জোট, এটা নির্বাচনী জোট। ঠিক যেই কারণে জাতীয় পার্টিকে রেখেছে আওয়ামী লীগ। জাতীয় পার্টি তো একজন পতিত স্বৈরাচার, জাতীয় পার্টি নামই হচ্ছে স্বৈরাচারী দল। এত ক্যান্টনমেন্টে ওনারা অস্থির হয়ে যান। জাতীয় পার্টির জন্ম কি ক্যান্টনমেন্টের বাইরে থেকে হয়েছিল? তো সুতরাং সুবিধা মতন জোট হতেই পারে, সেটা নির্বাচনী জোট, সেটা ভোটের জোট। নারায়ণগঞ্জের প্রসঙ্গ এসছে, নারায়ণগঞ্জের নির্বাচন যেদিন হয় সেদিনই আমি বাংলা ট্রিবিউনে একটা আর্টিকেল লিখেছিলাম যে মার্কা নয়, জিতেছে আইভি। আইভি বারবারই নারায়ণগঞ্জে জিতেছে, জায়গাটি আইভির। আইভি যে দল থেকে দাঁড়াক না কেন আইভি জিততেন। তো সুতরাং আগে যখন তাদের সমর্থিত প্রার্থীর সঙ্গে নির্বাচনে দাঁড়িয়েছিলেন আইভি, তখন কিন্তু শামীম ওসমান হেরে যান এবং আইভি জিতে আসেন। পরবর্তীতেও তাই হচ্ছে। সুতরাং মার্কাতে আইভির খুব একটা লাভ ক্ষতি কোনোটাই হয় না। এমনকি নির্বাচনের আগে আগে আপনার যদি মনে পড়ে, আইভি খুব স্পষ্ট ভাষায় বলেছিলেন নৌকা থাকার চেয়ে না থাকাই ভালো, আমি এমনি জায়গাটা থেকে জয়ী হয়ে আসতে পারলাম। তিনি সেটা প্রমাণ করেছেন, আমি সেটাই বলছি, উনি মনোনয়ন পেয়েছেন। কিন্তু ওনার নির্বাচনের আগে ওনাদের যেহেতু দলীয় বহু বিভক্তি ছিল, সেখানে অনেকে ওনার সাথে সেই সময় দাঁড়াননি ওনার পাশে। উনি বলেছিলেন তাতে আমার কোনো অসুবিধে নেই, আমি জিতে আসতে পারবো। আর ক্যান্টনমেন্ট ভার্সাস রাস্তার দল, মানে যে দলটি রাস্তা থেকে এসছে, যে কথাটি ভাই বলছিলেন, আরেকটি দল এসছে ক্যান্টনমেন্ট থেকে। দুঃখ কি জানেন, যে দলটি ক্যান্টনমেন্ট থেকে এসেছে বলে দাবি করা হয়, সেই দলটির হাত ধরেই, আমি তো বলি, সেই দলটির হাত ধরেই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র এসছে, সেই দলের হাত ধরেই বাংলাদেশের সংবাদ মাধ্যমের স্বাধীনতা এসছে, সেই দলের হাত ধরেই বিচার বিভাগ স্বাধীনতা লাভ করেছে, সেই দলের হাত ধরেই আজকে বাংলাদেশের যে অর্থনীতির বেসটা, কৃষি বলেন, প্রবাসী শ্রমিক বলেন এবং আমাদের গার্মেন্টস কর্মী বলেন, অর্থনীতির যে মূল ভিত, সেটা আমাদের এই ক্যান্টনমেন্টের যে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার হাত ধরে এসেছে। এবং রাস্তার যে দলটি, তার কাছ থেকে আমরা পেয়েছি হলো একদলীয় শাসন ব্যবস্থা, তার কাছ থেকে পেয়েছি আমরা ভোটারবিহীন নির্বাচন, তার দলের কাছ থেকে আমরা পেয়েছি ম্যান্ডেটবিহীন নির্বাচন, আমরা পেয়েছি গুম খুনের সংস্কৃতি, আমরা পেয়েছি শিক্ষা খাতের দুর্নীতি, আমরা পেয়েছি হাজার লক্ষ কোটি টাকা লোপাট, আমরা পেয়েছি টাকা পাচারের নজিরবিহীন সংস্কৃতি, আমরা পেয়েছি কেন্দ্রীয় ব্যাংক লুট। সুতরাং রাস্তা থেকে আসা দল, আপনি যদি শুধু আজকের প্রথম আলোটা দেখেন, শুধু একটা উদাহরণ দেই, একজন ছাত্রী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের, উনি
ছাত্রলীগের মিছিলে যাননি বলে ওনাকে হল থেকে বের করে দিয়ে রেকর্ড পরিমাণ ঠান্ডা এই এখন গত কয়েকদিন ধরে শৈত্য প্রবাহ যাচ্ছে, তাকে রাস্তায় দাঁড় করিয়ে রাখা হয়েছে। সারা রাত এই ছাত্রী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, ছাত্রলীগের মিছিলে জয়েন না করবার জন্য রাস্তায় দাঁড়িয়েছে। আপনার নিশ্চয়ই মনে আছে এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে প্রাণ দিতে হয়েছিল এই একই কারণে। প্রসঙ্গ তুলেছেন, আমি খুব সংক্ষেপে বলি একটা, সেটা হচ্ছে কি আওয়ামী লীগ জামাতকে নিয়ে আন্দোলন করেছে, এটা একটা সর্বৈব মিথ্যাচার। জামাত তখন আওয়ামী লীগের আন্দোলনের পেছনে আওয়ামী লীগকে অনুসরণ করেছে, খুবই স্পষ্ট বিষয়। আওয়ামী লীগের সাথে যদি জামাতের ন্যূনতম কোনো আদর্শিক সম্পর্ক থাকতো তাহলে 2008 সালের নির্বাচনের আগে আওয়ামী লীগ কখনো তার ইশতেহারে যুদ্ধ অপরাধীদের বিচারের ঘোষণা দিতেন না, যেটা বিএনপি কখনো দেয়নি। হ্যাঁ, আওয়ামী লীগের দু একজন যুদ্ধ অপরাধী ছিল, যেমন মোবারক ছিল, বর্তমানে মুসলিম আছে, মোবারকের বিচার হয়েছে, আওয়ামী লীগ কিন্তু তারপরে তাকে ছাড় দেয়নি। মুসলিমের বিরুদ্ধে কিন্তু মামলা হয়েছে, এখন সে এমপি, মামলা হয়েছে, কোনো ফাঁকে সে ঢুকে পড়েছে এখানে। আর এই যে উনি বললেন, চমৎকার একটা উদাহরণ দিলেন যে আমার একটা বোনের কথা, যে সে হলে তাকে ছাত্রলীগের মিছিলে না যাওয়ার কারণে তাকে বের করে দেওয়া হয়েছে। এই পর্যন্ত গত 9 বছরে আওয়ামী লীগ ক্ষমতা থাকালীন সময়ে আমাদের যে ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, আদর্শিক মিল যাদের সাথে আছে, তাদের ছেলেরা বিভিন্ন জায়গায় বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হয়নি সেটা বলবো না, কিন্তু আমি খুব দায়িত্ব নিয়ে বলছি প্রতিটি অনৈতিক অন্যায় কর্মকাণ্ডের বিচার করা হয়েছে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে, ইউনিভার্সিটির প্রশাসন দিয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে, এমনকি আইনের হাতও তাদের তুলে দেওয়া হয়েছে। শুধু একটি প্রশ্ন করি, উনি তো এত বেশি প্রেম দেখাচ্ছেন সাধারণ ছাত্রছাত্রীদের জন্য। বুয়েটে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় সাবেকুন নাহার সোনিকে হত্যা করেছিল ছাত্রদলের মাস্তানরা, তাদের কাউকে কি গ্রেপ্তারও করা হয়েছিল? এরকম অসংখ্য উদাহরণ দেওয়া যাবে। বিচারহীনতার সংস্কৃতি, খুনের সংস্কৃতি, গুমের সংস্কৃতি। মাহফুজ বাবু এখনও ফেরত আসেনি ছাত্রলীগের সাধারণ সম্পাদক। ওয়ালি শওকত মহসিনকে কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আর্মি দিয়ে হত্যা করেছিল জিয়াউর রহমান, সে রাজনীতি উনি তৈরি করেছিলেন সরাসরি। আমাদের নুরু ঢাকা মহানগর ছাত্রলীগের প্রেসিডেন্ট গুম হয়েছিল 75 পরবর্তীতে, কেউ ফেরত আসেনি। গুম, খুন এবং বিচারহীনতার সংস্কৃতির গোড়াপত্তন এই দেশে বিএনপি জামাতের ব্রণ, সাম্প্রদায়িকতার ব্রণ বিএনপি করেছিল। এবং তারা যে দাবিটা করেন যে তারা বহুদলীয় গণতন্ত্র করেছেন, বহুদলীয় গণতন্ত্র সংজ্ঞাটি হচ্ছে বহুমাত্রিক, এখানে বহুদল থাকবে। বেসিক্যালি যখন আপনি একজন ক্ষমতা দখল করে অবৈধভাবে রাজনীতি করতে চাইবেন, তখন তো অবশ্যই আরেকজনকে রাজনীতি করার সুযোগ দিতে হবে। সেই জায়গায় আওয়ামী লীগকে উনি করুণা করে কিছু দেন, এটা আওয়ামী লীগের অধিকার ছিল, সেটাই দেওয়া হয়েছে। এবং উনি যে কথাটি বলছেন যে দুর্নীতি, আমাদের বিরুদ্ধে দুর্নীতির কথা বলেছেন, ওরা অর্থনীতিকে সমৃদ্ধ করার কথা বলেছেন, অবশ্যই সমৃদ্ধ করেছেন তারা, এটা আমি বিএনপিকে স্যালুট করি। ওরা যদি অর্থনীতিকে সমৃদ্ধ না করতেন, তাহলে যে জিয়াউর রহমানকে দেখানো হলো যে ছেঁড়া সুটকেস আর ভাঙা সুটকেস আর ছেঁড়া গেঞ্জি, ওখান থেকে তো সৌদি আরবে বিলিয়ন বিলিয়ন ডলারের টাকা আসে না, ওখান থেকে তো দুবাইতে বিলিয়ন ডলার ইনভেস্টমেন্টের আসার কথা না। এই সংস্কৃতি অবশ্যই তারা চালু করেছেন, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এই সংস্কৃতি তারা তৈরি করেছিলেন বলেই কোনো যুক্তি নেই। শুধু একটি কথা বলি, 5 বার তাদের সময়ে বাংলাদেশ দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। আর গত 9 বছরে বাংলাদেশ দুর্নীতিগ্রস্ত প্রথম 10টি দেশের তালিকায়ও নাই। যদি আমাদের সময় দুর্নীতি বেশি হতো তাহলে তো আমরা 6 বার হইতাম 9 বারের মধ্যে, কিন্তু প্রথম 10টি দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ নাই। সুতরাং কথা বলার আগে আসলে আমার মনে হয় কি একটু নিজের বিষয়টা ভাবা উচিত। আরেকটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পর আসলে এই বিষয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, আরেকটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, সঙ্গে থাকবেন। আবারও স্বাগত আজকের পলিটিক্স প্লাসে। আজকে আমাদের বিষয় হচ্ছে রাজনীতি, গণতন্ত্র ও নির্বাচন। আমরা একদম শেষ পর্যায়ে আছি। এই পর্যায়ে একটু ব্যারিস্টার রুমিন ফারহানা খুব সংক্ষেপে আপনার কাছে আসতে চাই। একদম একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপি ঠিক এই মুহূর্তে কি চিন্তা করছে? বিএনপি আশা করছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনটি
সরকারের তরফে সদিচ্ছা থাকবে যাতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক সরকার পক্ষ হয়। তো বলা এবং হচ্ছে যে একাদশ আমি জাতীয় একটু সংসদ শেষ নির্বাচন করি। অবাধ এবং অংশগ্রহণমূলক জি, হবে। সেই পরিবেশটা তো তৈরি করতে হবে। সেই পরিবেশ তৈরির কিছু প্রি কন্ডিশন আছে, পূর্ব শর্ত আছে। একটি হচ্ছে একটি নির্দলীয় সরকার দেওয়া, দ্বিতীয় হচ্ছে সংসদ ভেঙে দেওয়া, তৃতীয় হচ্ছে সেনাবাহিনী মোতায়েন করা, চতুর্থ হচ্ছে ইভিএম যাতে না আসে সেটা করা, এবং 5 হচ্ছে সীমানার ব্যাপারে একটা সমঝোতায় আসা। সুতরাং এই যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ তো শুধু বললেই হবে না, সেটা আপনাকে কাজেও প্রমাণ করতে হবে। সেই কাজে প্রমাণ করবার যেই প্রি কন্ডিশন বা পূর্ব শর্তগুলো আছে, সেটার জন্য কিন্তু বিএনপি বারবার সমঝোতার কথা বলছে, আলোচনার কথা বলছে, এবং সহায়ক সরকার একটি রূপরেখা বিএনপির তৈরি আছে। যদি সেটি কবে দিবে বিএনপি সহায়ক সেটা সরকারের দেখুন, রূপরেখা? রাজনীতিতে টাইম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। যেই মুহূর্তে বিএনপি নীতি নির্ধারকরা মনে করবেন যে এটাই বেস্ট টাইম দেওয়ার জন্য, তখনই দেবেন। এবং আমাদের নির্বাচনের এখনো 1 বছরের মতন বাকি আছে, অন্তত 11 মাস তো বাকি আছেই। তো সুতরাং 11 মাস ইজ আ লং টাইম। এর মধ্যে বহু পরিবর্তন হতে পারে। এর মধ্যে কোন সময়টাকে বিএনপি তার জন্য নির্দলীয় সবচেয়ে সরকারের সুটেবল কথা মনে বললেন, করবে, সরকার পক্ষ তখনই থেকে তো দেওয়া বলা হবে। হচ্ছে যে নির্বাচনকালীন সময়ে একটি নির্বাচনকালীন সরকার থাকবে, নির্দলীয় সরকার আপনার কি অধীনে মনে হবে না। পড়ে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি সংবিধানে এসেছিল আওয়ামী লীগের আন্দোলনের ফসল হিসেবে, এবং এসেছিল এ কারণেই 173 দিন হরতাল করেছিল আওয়ামী লীগ সেই সময়। এবং আওয়ামী লীগের যুক্তিটা ছিল এটাই যে দলগুলোর মধ্যে বিশ্বাস এবং আস্থার জায়গার একটি সংকট আছে, এবং এই সংকটটি কিন্তু এখন শুধু বিশ্বাস আর আস্থার মধ্যে সীমাবদ্ধ নেই। আমি অনেকগুলো টক শোতে আওয়ামী বলেছি লীগের পক্ষ থেকে এটা বলা এখন হচ্ছে যে নির্মূলের সংবিধান জায়গায় চলে অনুযায়ী গেছে। নির্বাচন হবে। সংবিধান আপনার যেহেতু এখন ম্যান্ডেট বিহীন ভাবে সংসদে বসে গেছেন, 2/3 মেজরিটির উপরেও মেজরিটি আপনার আছে, সংবিধান তো এখন আপনার হাতে যা ইচ্ছা তাই করতে পারে। কিন্তু মানুষের জন্য সংবিধান না সংবিধানের জন্য মানুষ, যেসব সেটা প্রিকন্ডিশনস আপনাকে এর কথা ঠিক বললেন, করতে যদি হবে। আওয়ামী লীগের পক্ষ থেকে সেগুলো মেনে নেওয়া না হয় অথবা সেগুলো ফুলফিল করা না হয়, তাহলে কি করবে বিএনপি তখন? আমার মনে হয় না যে আওয়ামী লীগের মতন একটি পুরনো দল এত বড় ভুল আবার করবে। কারণ 2014 সালে যেটা করে আওয়ামী লীগ পার পেয়ে গিয়েছিল, সেটা 2019-এ বা 18-তে করে পার পাবে এটা আমার মনে হয় না। বিকজ আমরা তারপরে দেশের যে অবস্থা দেখেছি, দেখুন গুমের কথা এসেছিল গত 1 দশকে, আমরা শেষ একদম করতে হবে, শেষ পর্যায়ে 750 জন গুম হয়েছে গত 3 মাসে, হ্যাঁ। গুম হয়েছে 16 জন। আপনি দুর্নীতির কথা বলেন, আচ্ছা। 1,25,000 কোটি টাকা আছে মন্দরিন পাচার হয়ে গেছে, আচ্ছা, আমি 6.5 লক্ষ একদম কোটি শেষ টাকা। প্রশ্নে জানতে তো চাই যে সুতরাং যদি কেন্দ্রীয় এই ব্যাংক লোপাট হয়ে প্রিকন্ডিশনস গেছে, গুলো আপনি মেনে কোন নেওয়া না দুর্নীতির কথা হয়, বলবেন? তাহলে কি বিএনপি এই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে? আমি মনে করি না যে প্রিকন্ডিশনস গুলো মানা হবে না, বা এভাবে না বলে আমরা বরং বলতে পারি এভাবে যে দুটি দল যদি ভীষণ রকম দুটো রিজিড অবস্থায় আছে, তো খুব কঠিন অবস্থায় আছে দুটি দল দুমুখে, সেখান থেকে একটি মিটিং পয়েন্টে আসবে বলে আমি বিশ্বাস করি। কারণ দেশ এবং জনগণের স্বার্থে আরেকটি বিষয় আপনাকে মাথায় একটি রাখতে meeting হবে point এ যে আসবে। আওয়ামী লীগের সভানেত্রী একটি কথা খুব স্পষ্টভাবে বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী, যে আমরা আর কোনো প্রশ্নবিদ্ধ নির্বাচন চাই না, এবং উনি এটাও বলেছেন যে পরবর্তী নির্বাচনটি যেন অংশগ্রহণমূলক হয়। মাননীয় প্রধানমন্ত্রী তো আজকে সুতরাং বলেছেন যে আগামী সংসদ নির্বাচন ঠেকাতে যারা মাঠে নামবে অতীতের মতো জনগণই তাদের প্রতিহত করবে। জি, দেখুন, ঠেকানোর বিষয় না, বিষয়টা হচ্ছে যে উনি যে কথাটি বলেছেন সে তার পজিটিভ দিকটা আমরা দেখতে চাই। আচ্ছা। উনি বলেছেন অংশগ্রহণমূলক আমরা- নির্বাচন উনি চান, আমাদের একদম সুতরাং সময় আমরা শেষ। আশা করব জি, যে অংশগ্রহণমূলক আমিনুল ইসলাম। নির্বাচন করবার জন্য যথাযথ পদক্ষেপ ওনাদের তরফ থেকে নেওয়া হবে। আমিনুল ইসলাম। উনি বলে ফেলেছেন যে প্রধানমন্ত্রী বলেছেন আর প্রশ্নবিদ্ধ নির্বাচন চান না, কিন্তু কথা হচ্ছে কি তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় কিনা। যদি তারা ইচ্ছা করে প্রশ্নবিদ্ধ করতে চায়, সেখানে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর করার কিছু নেই। আর উনি একটি কথা বলেছেন যে ম্যান্ডেটবিহীন নির্বাচন, হ্যাঁ বিভিন্ন সময় ক্ষমতার জোরে বা বিভিন্নভাবে ম্যান্ডেটবিহীন নির্বাচন করে ফেলা যায়, যেরকম এরশাদ 88 সালে করেছিল, কিন্তু জনতার তীব্র আন্দোলনের মুখে 88-তে 1.5 বছরের মতো তার পতন হয়েছে। যেরকম বিএনপির নেত্রী খালেদা জিয়া করেছিল 19 ফেব্রুয়ারিতে, জি। হ্যাঁ ফেব্রুয়ারি 28 ফেব্রুয়ারিতে 1.5 মাস মাত্র ক্ষমতা ছিল। অর্থাৎ আপনি জোর করে নির্বাচন করিয়ে নিতে পারবেন, কিন্তু জনভিত্তি না থাকলে, আপনার প্রতি জনগণের ম্যান্ডেট না থাকলে, সেটা কখনো আপনি কন্টিনিউশন করতে পারবেন না। একাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হবে। আওয়ামী লীগের প্রতি জনগণের জনভিত্তি অত্যন্ত স্ট্রং বলেই 2014 সালের 5 তারিখে নির্বাচন করে আওয়ামী লীগ 5 বছর পূর্ণ করতে যাচ্ছে। কিছু প্রিকন্ডিশনস এর এবং কথা যে তারা প্রিকন্ডিশনগুলোর কথা বলা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্যে উনি নিজেই তার সে জবাব দিয়েছেন, আমার আর দেওয়ার দরকার নেই। অর্থাৎ প্রশ্নবিদ্ধ নির্বাচন চাই না আমরা। তার মানে কি, আমরা একটা ফ্রি ফেয়ার নির্বাচন করতে চাই। আলোচনার টেবিলে এবং বসার সেটা জন্য আহ্বান জানানো হয়েছে বিএনপির এটা পক্ষ হচ্ছে থেকে। আলোচনার টেবিলে। তো এটা নির্বাচন, তো উনি যেটা বলেছেন যে আওয়ামী লীগের মতো একটি দল সে ভুল করবে না, আমরা তো সবাইকে নিয়ে করতে চাই, কিন্তু কথা হচ্ছে কি বিএনপি সে ভুল করবে কিনা, বারবার ট্রেন মিস করবে কিনা, কারণ সময় এবং টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান, কারোর জন্য অপেক্ষা করে না। এটা একটা চলমান গতি। নির্বাচন হবে, নির্বাচনী প্রক্রিয়ায় নির্বাচন কালীন সরকারের অধীনে। এখানে কাউকে ডেকে নিয়ে এসে জোর করে হাতে পায়ে ধরে নির্বাচন করানোর কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না।
আমিনুল ইসলাম, ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের আয়োজনে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনারা সবাই ভালো থাকবেন, এটি নিউজের সঙ্গে থাকবেন।